দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে 20 ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানের টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। ইরানের নেতৃত্বে আহমাদি নেজাদকে চেয়েছিল তেল আবিব। মোসাদের সাথে একাধিকবার গোপন বৈঠক সাবেক প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইয়েমেনে হামলার জবাবে সৌদি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি। ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন সংকটের শঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তার বাণিজ্যিক মিত্ররা বাদে বাকি দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও গুনতে হবে 20% টোল। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় খরচের অর্থও আদায় করা হবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে। ট্রাম্পের এসব পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছি। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে 20% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানে টানা তৃতীয় রাতের মতো জোরদার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বোমা বর্ষণ হচ্ছে বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহর, কেশম দ্বীপ সহ আরও কয়েকটি এলাকায়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলায় আহত হয়েছে কমপক্ষে 4 জন। এছাড়াও দক্ষিণ পূর্বে সিস্তান, বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও সাবাহারেও হয়েছে ব্যাপক বোমাবর্ষণ। ইরানের একটি জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সাবমেরিন লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন মিসাইল ছুড়েছে ইরান। হরমুজে সংযুক্ত আরব আমিরাতের 2টি সুপার অয়েল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। নিহত হয়েছে 1 ক্রু। ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এতে বন্দর আব্বাসের একটি নৌঘাঁটিতে আক্রমণ চালাতে দেখা যায় 3টি সামুদ্রিক ড্রোনকে। দাবি করা হয় একটি সাবমেরিন ও একটি জাহাজ মেরামত কেন্দ্রে আঘাত হানার। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে কর্সায়ার আনম্যান্ড সারফেস ভেসেল হিসেবে অভিহিত করেছে সেন্টকম। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যার ব্যবহার এই প্রথম, মূলত চালকবিহীন হওয়ায় এই ধরনের নৌযানকে সামুদ্রিক ড্রোন বলা হয়। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সি ড্রোনটি আনুমানিক 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। ইরানের বিপ্লব বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য।
স্কাই নিউজের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। সিদ্ধান্তটির ফলে দেশটিতে এখন থেকে আইআরজিসির সদস্য হওয়া বা এর সভায় যোগদান করা বা জনসমক্ষে এর প্রতীক বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা অমান্যে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষী একের পর এক ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী কের স্টারমার একটি জাতীয় নিরাপত্তা বিলের প্রতিশ্রুতি দেন, যা দ্রুত পাশ করার ব্যবস্থা নেন ব্রিটিশ মন্ত্রীরা। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশে নিষিদ্ধ সংগঠন আইআরজিসি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠন করা হয় বাহিনীটি। এটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নির্দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে এখনও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। গেল 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে তেলের দাম। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি উত্তেজনার জেরে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর বেড়েছে অন্তত 2%। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছাড়িয়েছে $84। অন্যদিকে WTI ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79 ওপর। বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির মূল্য। গেল সপ্তাহে প্রায় 5.5% বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম। আবারও আলোচনায় কিরকুক বানিয়াস পাইপলাইন। প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনকে হরমুজ প্রণালীর সম্ভাব্য বিকল্প রুট হিসেবে বিবেচনা হচ্ছে। ইরাক যুদ্ধ, সিরিয়ায় সংঘাত, রাজনৈতিক বিরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ নানা কারণে 2003 সালের পর থেকে কার্যত বন্ধ রয়েছে এটি। তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়ায় পাইপলাইনটির কৌশলগত গুরুত্ব আবারও নতুন করে সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি রাজনীতিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিরকুক বানিয়াস পাইপলাইন। ইরাকের তেল সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে দিয়ে বিশ্ববাজারে রপ্তানির অন্যতম প্রধান পথ ছিল এটি। 1952 সালে পাইপলাইনটি নির্মাণ করে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। সে সময় কোম্পানিটিতে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন তেল কোম্পানিগুলোর অংশীদারিত্ব ছিল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্র থেকে শুরু হয়ে সিরীয় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত বিস্তৃত ছিল প্রায় 800 থেকে 850 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা ছিল এই পাইপলাইনের। এর মালিক ও পরিচালনায় ছিল ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। পরে পাইপলাইনের ইরাক অংশ দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কর্তৃপক্ষ এবং সিরিয়ার অংশ সিরিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির নিয়ন্ত্রণে আসে। কৌশলগত এই পাইপলাইন ছিল বৃহত্তর ইরাক মেডিটেরেনিয়ান পাইপলাইন নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরাকের তেল ইউরোপের বাজারে পৌঁছাতো। ফলে এটি শুধু জ্বালানি পরিবহনের অবকাঠামো নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে ওঠে। তবে 1982 সালে ইরাক-ইরান যুদ্ধ চলাকালে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক বিরোধের জেরে পাইপলাইনটি বন্ধ হয়ে যায়। 2000 সালে সীমিত পরিসরে পুনরায় ব্যবহার করা হলেও 2003 সালে ইরাক যুদ্ধের পর আবার অচল হয়ে পড়ে এটি। এরপর পুনর্নির্মাণ ও আধুনিকায়নের একাধিক পরিকল্পনা এলেও নিরাপত্তা সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরায় চালু হলে ইরাকের জন্য ভূমধ্যসাগরে তেল রপ্তানির একটি বিকল্প করিডোর তৈরি হবে। এতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমবে এবং সিরিয়া আরও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্রানজিট রাষ্ট্র হিসাবে ফিরে আসতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। একসময় যিনি ইসরায়েল ধ্বংসের হুমকি দিয়েছিলেন সেই মাহমুদ আহমাদিনেজাদকেই নাকি ইরানের নতুন নেতা বানাতে চেয়েছিল তেল আবিব। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সাবেক এই প্রেসিডেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বুদাপেস্টে মোসাদ প্রধানের সাথে একাধিকবার বৈঠকও হয় আহমাদিনেজাদের। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। কঠোর ইসরায়েল বিরোধী অবস্থান, হলোকস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালুর কারণে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন ব্যাপক সমালোচিত। কিন্তু ক্ষমতা ছাড়ার পর বদলাতে থাকে তার অবস্থান। 3 বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাননি। ধীরে ধীরে দেশটির রাজনৈতিক ব্যবস্থার সমালোচক হয়ে ওঠেন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগ তুলতে শুরু করেন। এবার অভিযোগ উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আহমেদিনেজাদের সম্পৃক্ততার।
আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে বলা হয় 2022 সাল থেকে আহমাদিনেজাদের সাথে যোগাযোগ শুরু করে মোসাদ। 2024 ও 25 সালে হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টে তার সাথে একাধিক গোপন বৈঠক হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। এসব বৈঠকের আড়াল হিসাবে ব্যবহার করা হয় লুদোভিকে ইউনিভার্সিটি অফ পাবলিক সার্ভিসে বক্তৃতার আমন্ত্রণ। একটি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা বৈঠক এড়িয়েও তিনি এই মিশনের তদারকি করেন। মোসাদ পরে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের সিআইএ কে অবহিত করে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি 2026 সালের শুরুতে আহমেদিনেজাদ ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হন। অপারেশন পুশিন বুটস নামে কথিত একটি পরিকল্পনার আওতায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তাকে নতুন নেতৃত্বে বসানোর প্রস্তুতি নেওয়া হয়। এই পরিকল্পনায় ইরানের ভেতরে প্রভাব বিস্তার, কুর্দি বাহিনীকে সংগঠিত করা, সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং আজারবাইজানকে যুদ্ধে সম্পৃক্ত করার মতো বিষয় ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে। তবে পরিকল্পনাটি নিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা মহলের ভেতরে মতবিরোধ দেখা দেয়। অভিযানের নির্ধারিত সময়ের 3 দিন আগে সেনাপ্রধান ইয়াল জামির তা স্থগিত করার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত পরিকল্পনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। নিউ ইয়র্ক টাইমসের আরও দাবি, ইরানে ইসরায়েলি হামলার পর মোসাদ সদস্যরা আহমেদিনেজাদকে একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়, কিন্তু পুরো অভিযানে তিনি সন্তুষ্ট ছিলেন না। পরে সেই নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে যান তিনি। গেল সপ্তাহে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আহমেদিনেজাদকে প্রকাশ্যে দেখা যায়। ফলে তার প্রকৃত অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সাথে সংঘাত আবারও তীব্র হওয়ায় নতুন করে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ যদি বর্তমান গতিতে চলতে থাকে তাহলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতাও দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও বাড়ছে সামরিক অভিযান। ইরান সংঘাতের প্রথম ধাপে অপারেশন এপিক ফিউরিতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন সংস্থা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল পর্যন্ত পূর্ণমাত্রা সংঘাত শেষে পেন্টাগন তাদের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রায় অর্ধেক মজুদ শেষ করেছে। অন্যদিকে টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% ব্যবহৃত হয়েছে, যার বিপরীতে অস্ত্রের মজুদ বাড়ানোর গতি খুবই ধীর। অধিকাংশ ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরতে 2 থেকে 5 বছর সময় লাগবে। যুদ্ধ শুরুর পর থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য কংগ্রেস এখনও আলাদা অর্থ বরাদ্দ দেয়নি। ফলে সবকিছুই চলছে শান্তিকালীন উৎপাদন ব্যবস্থায়, অর্থাৎ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে নয়, বরং শান্তিকালীন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঝুঁকি বাড়িয়ে দেবে। এখনও চীন বা উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার সক্ষমতা হারায়নি। তবে অস্ত্রের মজুদ যদি দীর্ঘ সময় ধরে কমতেই থাকে তাহলে একসময় প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও ঠিক কখন সেই সীমা অতিক্রম হবে তা আগে থেকে নির্ধারণ করা প্রায় অসম্ভব। অবশ্য অস্ত্র উৎপাদন বাড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে। পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে নির্মাতাদের সাথে নতুন চুক্তিও করেছে প্রতিরক্ষা বিভাগ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইয়েমেনের বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে মিসাইল ছুড়ল হুতি গোষ্ঠী। এর মধ্যে দিয়ে কার্যত ভেঙে গেল দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তি। একই সাথে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়ালো নতুন ফ্রন্টে। বিশ্লেষকদের শঙ্কা, লোহিত সাগর ঘিরে তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকি, নতুন চাপ তৈরি হতে পারে পুরো মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ। এই হামলার ঘটনায় সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে হুতিরা। রিয়াদ স্বীকার করেনি, বরং ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। হামলার পক্ষে ব্যাখ্যায় দাবি করেছে হুতি নেতাদের বহনকারী ইরানের বিমান অবতরণে বাধা দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
ইয়েমেনের বৈধ সরকার ইরান ও হুতিদের সঠিক পথে নিতে কূটনৈতিক সব চেষ্টা চালিয়েছে। ইরানি বিমান ব্যবহার করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক বৈধতাকে প্রকাশ্যে অস্বীকার করছে। আমাদের ধৈর্যের সীমা শেষ। শত্রুর বিমানকে আমরা সব উপায়ে মোকাবেলা করব, এমন শিক্ষা দেব যা দীর্ঘদিন মনে রাখবে। পরবর্তীতে হুতি নিয়ন্ত্রিত হোদেইদায় অবতরণ করে ইরানি বিমানটি। সৌদির বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় বিদ্রোহী হুতিরা। জবাব দিতে দেরিও করেনি। 4 বছর পর আবারও সৌদি আরবে প্রবেশ করেছে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র। টার্গেট দেশটির দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্য দিয়ে 2022 সালের পর দুই পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন হলো প্রথমবার। সৌদির আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। সানায় হামলার সম্পূর্ণ দায় সৌদির। এই আগ্রাসন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করেছে এবং এর সব পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে দেশ ত্যাগে বাধ্য করে হুতিরা। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে জড়ায় গোষ্ঠীটির সাথে 1 দশক ধরে চলে গৃহযুদ্ধ। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি। কিন্তু গাজায় আগ্রাসন, লোহিত সাগরে তৎপরতা এবং সাম্প্রতিক ইরান সংকটের জেরে সেই চুক্তি অনেকটাই ভঙ্গুর হয়ে পড়ে। এবার তা রূপ নিল সরাসরি সামরিক সংঘাতে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের উদ্বেগ তৈরি হতে পারে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাত। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। ফ্রান্সের কাছ থেকে 16টি রাফাল যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইউক্রেন। 2028-29 সালের মধ্যেই কিয়েভের বহরে যুক্ত হবে আকাশযানগুলো, নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একই সাথে যুদ্ধ বিমানটির বিল্ট ইন সকল অস্ত্র দেশীয়ভাবে তৈরি করার অনুমতি পেয়েছে ইউক্রেন। রাশিয়ার হামলা মোকাবেলায় এই ধরনের অস্ত্র উৎপাদনের লাইসেন্স প্রথমবারের মতো পেল জেলেনস্কি প্রশাসন। ফলস্বরূপ এখন থেকে হ্যামার এয়ার 2 গ্রাউন্ড বোম, স্টার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইল ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কাল্প তৈরি করবে ইউক্রেন। এছাড়াও কিয়েভকে ফরাসি রাডার ব্যবস্থাও সরবরাহ করা হবে। পাঠানো হবে অত্যাধুনিক প্রজন্মের স্যামটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। চরম দাবদাহের কারণে গেল 2 মাসে ইংল্যান্ড ও ওয়েলসে প্রাণ হারিয়েছে প্রায় 2700 মানুষ। সোমবার প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যৌথভাবে জরিপটি চালায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন, মেট অফিস ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। গেল জুন মাসে যুক্তরাজ্যে রেকর্ড করা হয় ইতিহাসের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ। এরই মাঝে সব ধরনের জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতালির ঐতিহ্যের আরেক নাম পনির। তীব্র দাবদাহে মানুষের জীবনের পাশাপাশি প্রভাব পড়েছে দেশটির এই পনির শিল্পেও। একদিকে মুখরোচক এই খাবারটি উৎপাদন ও সংরক্ষণে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, এতে বেড়েছে খরচ। অন্যদিকে তীব্র গরমের কারণে দুধের উৎপাদনও কমে গেছে, এতে বিপাকে পড়েছে পনির রফতানি খাত। প্রতি বছর প্রায় $500 কোটি পনির রফতানি করে দেশটি। থরে থরে সাজানো পনির, যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়বে পারমিজান চিজের ব্লক। ইতালির সাথে জড়িয়ে রয়েছে পনিরের প্রায় 800 বছরের ইতিহাস। নিছক খাদ্য সামগ্রী থেকে এটি পরিণত হয়েছে দেশটির সংস্কৃতির অংশ হিসাবে। তবে এবার ইউরোপ জুড়ে চলা দাবদাহের প্রভাব পড়েছে এই পনির উৎপাদনের ওপর। উৎপাদক ও ব্যবসায়ীরা বলছেন তীব্র গরমের কারণে কঠিন হয়ে পড়েছে পনির সংরক্ষণ। গরমের কারণে গলে যাচ্ছে চিজ। এমনিতেই এই মুখরোচক খাদ্যদ্রব্যকে রাখতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়। তীব্র গরমের কারণে বিশাল আকৃতির সংরক্ষণাগারগুলোই ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, যার কারণে বাড়ছে খরচ। আমাদের গুদাম ঘরগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুতের আকাশ ছোঁয়া খরচ। এবারের তীব্র গরমে আমাদের দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় 30% বেড়ে গেছে। স্বাভাবিকের তুলনায় লাগছে 4000-এরও বেশি কিলোওয়াট। প্রতিনিয়তই চালাতে হচ্ছে কুলিং সিস্টেম। অতিরিক্ত গরমের প্রভাব পড়েছে গরুর খামারিদের মাঝেও। ইউরোপে শীত থেকে বাঁচার উপায় থাকলেও নেই গরম ঠেকানোর কোনো ব্যবস্থা। এই তীব্র গরম থেকে গরুদের স্বস্তি দিতে ব্যবহার করতে হচ্ছে ফ্যান, পানি ছিটানোর মেশিন সহ নানা কৌশল। এতে বেড়েছে খরচ। আর গরমে গরুর খাবার কম খাওয়ায় পাওয়া যাচ্ছে না উন্নত মানের দুধ, আর তার প্রভাব পড়েছে পনিরের স্বাদেও।
মানুষের চেয়েও গরমে বেশি কষ্ট পায় গরু। এদের পেটের ভেতরটা সারাক্ষণ গরম পানির বোতলের মতো উত্তপ্ত থাকে। গরমে পা ফুলে যাওয়ায় এরা ঠিকমতো দাঁড়াতে পারে না এবং খাওয়া কমিয়ে দেয়। আর খাওয়া কমানোর কারণে গাভীর দুধ উৎপাদনও অনেক কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া এমন বিরূপ চিত্র নিয়মিত হয়ে পড়লে কঠিন হয়ে পড়বে পনির উৎপাদন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ফুটবল মাঠে লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ এবার বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শুধু দুই গোলপোস্টের মাঝের দৌড়ঝাঁপি নয়, বরং এই দুই দেশকে ঘিরে জড়িয়ে আছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ আটলান্টিকের এক বিতর্কিত দ্বীপপুঞ্জ, নাম ফকল্যান্ড। ফুটবল ইতিহাসে যতবারই মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তা ও থ্রি লায়ন্সরা, প্রত্যেকবারই আলোচনায় এসেছে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। 1986 ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। সেই ম্যাচেই আলোচিত হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি খ্যাত দুই গোল করে ইতিহাস রচনা করেন দিয়েগো ম্যারাডোনা। জয় উৎসর্গ করা হয় ঠিক বছর চারেক আগে যুক্তরাজ্যের সাথে যুদ্ধে নিহত সৈনিকদের। আত্মজীবনীতে সে কথা স্বীকার করেছিলেন ম্যারাডোনা। মূলত 1982 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা ঘিরে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় দুই দেশ। 74 দিনের সেই সংঘাতে প্রাণ হারান 649 আর্জেন্টাইন সেনা, নিহত হন 255 জন ব্রিটিশ সেনা। যুদ্ধে জয় পায় ব্রিটেন। এর প্রায় 3 দশক পর 2013 সালে ফকল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 99.8% বাসিন্দাই ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। তখন থেকে আজ পর্যন্ত দ্বীপপুঞ্জটিতে ব্রিটিশ শাসন বলবৎ। ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ ঘিরে এখন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে ফকল্যান্ড। এমনকি একাধিক আর্জেন্টাইন রাজনীতিবিদ দ্বীপপুঞ্জটির মালিকানা হস্তান্তরের দাবিও তুলেছেন। 2013 সালের গণভোটকেও অবৈধ আখ্যা দেয়া হয়েছে। এদিকে গেল সপ্তাহে আর্জেন্টাইন ফুটবলারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তারা মালভিনাসের জন্য বিশ্বকাপ জয়ের গান গাচ্ছিলেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জই আর্জেন্টিনার কাছে মালভিনাস নামে পরিচিত। আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান ফকল্যান্ড দ্বীপপুঞ্জের। ব্রিটেন থেকে দূরত্ব প্রায় 8000 মাইল। ঐতিহাসিকভাবে ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে আর্জেন্টিনা। অন্যদিকে 1833 সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে আসছে ব্রিটেন। এমনকি সেখানকার বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও অবৈধ অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাজপথে নামে শত শত মানুষ। সোমবার দেশটির কোয়াজুলু ও নাটাল প্রদেশে হয় বিক্ষোভ সমাবেশ। অনুপ্রবেশকারীদের অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। মিছিলে লাঠি হাতে অংশ নিতে দেখা যায় অনেককে। পরনে ছিল দেশটির ঐতিহ্যবাহী পোশাক। অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটিতে বাড়তে থাকা বেকারত্ব ও অপরাধ নিয়ে উদ্বেগ জানায় আন্দোলনকারীরা। নিজেকে আর তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে পরিচয় দিতে পারবেন না পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন নির্দেশ দিয়েছেন নালিপুর আদালত। এমনকি দলের কোনো প্রশাসনিক কাজও করতে পারবেন না তিনি, দিতে পারবেন না দলের নামে কোনো আদেশ। তৃণমূলের সাবেক এক নেত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতেই আদেশ দেন আদালত। একই সাথে দলটির বিদ্রোহীদের গড়া ওয়ার্কিং কমিটির কাজে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয় মমতা ব্যানার্জিকে। খুইয়েছেন কোনো ধরনের নিয়োগ ও নির্দেশ দেওয়ার ক্ষমতা। এছাড়াও আদালতের আদেশ অনুযায়ী তৃণমূলের সাবেক ব্যাংক হিসাব আর পরিচালনা করতে পারবেন না মমতা। নেওয়া যাবে না অর্থ, নথিপত্র ও সম্পত্তি সংক্রান্ত কোনো পদক্ষেপ। তবে ক্ষমতার পক্ষের কোনো বক্তব্য শোনেননি আদালত। 6 আগস্ট এই মামলায় পরবর্তী শুনানির দিনে দুই পক্ষের কথা শুনবেন বিচারক। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।